বর্ণপ্রথা তো বিহার বা উত্তরপ্রদেশে আরও কঠোরভাবে ছিল, সেখানে কেন বাংলার মতো গণধর্মান্তর ঘটেনি? এই সহজ উত্তরগুলো বাংলার জটিল ইতিহাসকে ধারণ করতে পারে না। আবার এটাও দেখা যায় যে যেখানে মুসলমান শাসকদের কেন্দ্র দিল্লি অথবা আগ্রা, সেইখানে কিন্তু মুসলমানের সংখ্যা খুব বেশি নেই। অনেক দূর দূরান্ত থেকে মুসাফিররা বা যে কোনো আশ্রয়হীন সে বুঝতে পারে যে ওখানে একটা খানকা আছে, একটা দরগা আছে, সেইখানে গিয়ে কিন্তু সে তার খাদ্যের সংস্থান, বাসস্থান, কিছু সময়ের জন্য সে নিরাপত্তা লাভ করতে পারে। বাংলায় কি ইসলাম তলোয়ারের জোরে এসেছিল? সুলতান বা মুঘল শাসকেরা কি প্রজাদের জোর করে মুসলমান বানিয়েছিল? যদি তাই হতো তবে ক্ষমতার কেন্দ্র দিল্লি বা আগ্রায় কেন মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হলো না? বাংলার মুসলমানেরা কি তবে ভিনদেশি আশরাফ মুসলমানদের বংশধর? আদমশুমারির হিসাব তো বলছে অন্য কথা। প্রথম আদমশুমারির হিসাবেই দেখা যাচ্ছে 98% বেশি মুসলমান এই মাটিরই সন্তান, এই মাটিরই সন্তানদের বংশধর। তাহলে এই বিপুল রূপান্তর ঘটল কিভাবে? অনেকে বলেন হিন্দু ধর্মের বর্ণপ্রথার অত্যাচারে নিম্ন বর্ণের মানুষ মুক্তির জন্য ইসলাম গ্রহণ করেন। এই তত্ত্ব হয়তো আংশিকভাবে সত্যও হতে পারে, কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। কারণ বর্ণপ্রথা তো বিহার বা উত্তরপ্রদেশে আরও কঠোরভাবে ছিল, সেখানে কেন বাংলার মতো গণধর্মান্তর ঘটেনি? আরও একটা ধারণা করা হয় যে সেন আমলে বিতাড়িত বৌদ্ধরা দলে দলে মুসলমান হয়েছিলেন। ঐতিহাসিক সভ্যতা বলে বৌদ্ধ ধর্ম তখন ক্ষয়িষ্ণু ছিল, কিন্তু সব বৌদ্ধ কি একযোগে মুসলমান হয়ে গিয়েছিলেন? গবেষণা বলছে গল্পটা আরও গভীরে। এই সহজ উত্তরগুলো বাংলার জটিল ইতিহাসকে ধারণ করতে পারে না। আসল কারণ খুঁজতে হলে তলোয়ার বা শাস্ত্রের চাইতেও গভীর কোনো জায়গায় যেতে হবে বাংলার নদী, পলিমাটি আর মানুষের হৃদয়ের কাছে। 1872 সাল ব্রিটিশ ভারত প্রথম নিজেদেরকে গুনল, অর্থাৎ প্রথম আদমশুমারি হলো। সেই 1872 সালের আদমশুমারির ফলাফল ছিল এক পরিসংখ্যানগত বিস্ময়। দেখা গেল মুসলিম ক্ষমতার কেন্দ্র থেকে বহু দূরে এই বাংলায় মুসলিম জনসংখ্যার ঘনত্ব পুরো ভারতবর্ষে সর্বাধিক। অবিভক্ত বাংলায় তো হিন্দু মুসলমানের অনুপাত প্রায় সমান, কিন্তু পূর্ব বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের জেলাগুলোতে মুসলমানের সংখ্যা প্রায় 70 থেকে 75%। অবিভক্ত বাংলায় মুসলমান আর হিন্দুর অনুপাত ছিল প্রায় সমান। মুসলমান ছিল 1,75,00,000, হিন্দু 1,80,00,000। কিন্তু পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের জেলাগুলোতে মুসলমানের সংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ, প্রায় 70%। ব্রিটিশ শাসকরা স্তম্ভিত, কিভাবে, কোন কায়দায় এটা সম্ভব হলো? কারণ এর আগ পর্যন্ত সবাই মনে করত ভারতবর্ষ হিন্দু প্রধান, কিন্তু এই আদমশুমারির পরে পুরো চেহারাটাই বদলে গেল। আর এই বদলে যাওয়া চেহারাই পরবর্তীতে 1947 সালে দেশভাগকেও নানাভাবে প্রভাবিত করে। তাই শুরুতেই বুঝে নেওয়া দরকার কিভাবে এই অঞ্চলে ইসলাম এতটা বিস্তার লাভ করলো। ঔপনিবেশিক শাসকেরা প্রথমে এর কারণ হিসাবে তরবারির জলে ধর্মান্তর বা আরব রক্তের ধারা এই ধরনের তত্ত্ব দিলেও সেই আদমশুমারিতেই দেখা যায় বাংলার 98%-এরও বেশি মুসলমান স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর বংশধর। আবার এটাও দেখা যায় যে যেখানে মুসলমান শাসকদের কেন্দ্র দিল্লি অথবা আগ্রা, সেইখানে কিন্তু মুসলমানের সংখ্যা খুব বেশি নেই। যদি তরবারির জোরেই ইসলামকে প্রচার করা হতো তাহলে তো মুঘলদের মূল শাসনের এলাকার আশেপাশেই, রাজধানীর আশেপাশেই মুসলমান বেশি পাওয়ার কথা। প্রশ্ন হলো বাংলায় এই বিপুল ধর্মান্তর ঘটলো কিভাবে? কারা ঘটালো এই নীরব বিপ্লব? উত্তর লুকিয়ে আছে 3টা যুগান্তকারী তত্ত্বে। আজকে আমরা সেই তত্ত্বগুলো নিয়েই আলাপ করব। এই ঐতিহাসিক ধাঁধার সমাধানে গবেষক অসীম রায়, রিচার্ড ইটন এবং বাংলাদেশের আকবর আলী খানের যুগান্তকারী তত্ত্বগুলো এক নতুন দিগন্ত উন্মোচন করে, যা ভূগোল, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিকে এক সুতায় বাঁধে। ঐতিহাসিক অসীম রায় দেখালেন একটা নতুন পথ। তিনি বললেন বাংলায় ইসলাম প্রচারের নায়ক কোনো সেনাপতি নন, এই নায়ক হলেন বাংলার পীরেরা।
কিন্তু এই পীরেরা ভারতের অন্যান্য অঞ্চলের, যেমন ধরেন উত্তর ভারতের আধ্যাত্মিক গুরুদের মতো ছিলেন না। তারা একই সাথে ছিলেন দেবতা, বীর এবং কৃষক নেতা। তারা সত্য পীর হয়ে রোগ শোক থেকে রক্ষা করতেন। তারা আবার মানিক পীর হয়ে গবাদি পশুর রাখাল হতেন। সুন্দরবনের বাঘের মুখে তারা হয়ে উঠতেন রক্ষাকর্তা, গাজীর পীর। এই পীরেরা স্থানীয় দেবদেবীদের শূন্যস্থান পূরণ করেছিলেন। মানুষ দেখলো তাদের পুরানো বিশ্বাসগুলোই এক নতুন এবং আরও শক্তিশালী রূপে ফিরে এসেছে। তাই এটি ছিল না কোনো আকস্মিক ধর্মান্তর, এটা ছিল বিশ্বাস ও সংস্কৃতির একটা মসৃণ লেনদেন। মানুষ কিন্তু বলতো না যে আমি ধর্ম বদলেছি, তারা বলতো আমি পীরের দাওয়াত নিয়েছি। এইখানে অসীম রায়ের তত্ত্বকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যান বিখ্যাত গবেষক রিচার্ড ইটন। তিনি এই গল্পে যুক্ত করলেন ভূগোল আর অর্থনীতিকে। তার তত্ত্বের কেন্দ্র ছিল বাংলার সক্রিয় বদ্বীপ। ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকে গঙ্গা ব্রহ্মপুত্রের স্রোত পূর্ব দিকে সরে যাচ্ছিল। জেগে উঠেছিল নতুন নতুন চর, জঙ্গল আর উর্বর জমি, বিশেষ করে ভাটি বাংলায়, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রামে। এই নতুন সীমান্ত ছিল সম্ভাবনাময় কিন্তু বিপদসংকুল, কারণ এলাকাটা ছিল ঘন জঙ্গল, হিংস্র পশু আর রোগ ব্যাধিতে ভরা। এই জঙ্গলকে আবাদে পরিণত করতে প্রয়োজন ছিল নেতৃত্ব আর নৈতিক প্রণোদনা। সেই নেতৃত্ব দিলেন এক বিশেষ শ্রেণীর পীর। ইটন তাদের নাম দিয়েছেন উদ্যোক্তা পীর বা এন্টারপ্রেনার পীর। তারা কেবল ধর্ম প্রচার করেননি, তারা ছিলেন সত্যিকারের সংগঠক ও ভূমি উন্নয়নকারী। শাসকদের থেকে ওয়াকফ বা করমুক্ত জমি নিয়ে তারা জঙ্গল পরিষ্কারের নেতৃত্ব দিতেন। তাদের ঘিরে গড়ে উঠত একটি স্বয়ংসম্পূর্ণ জগৎ, একটি মসজিদ, একটি দিঘি আর বিস্তীর্ণ আবাদি জমি। মানুষকে তারা শুধু পরকালের মুক্তি দেননি, দিয়েছিলেন ইহকালের জন্য জমি, খাদ্য আর নিরাপত্তা। এই পার্থিব প্রণোদনা ছিল একটা অমোঘ আকর্ষণ। পরিসংখ্যান বলে এই সময়ে পূর্ব বাংলায় প্রায় 1.25 কোটি একর নতুন জমি আবাদ হয়, যার বেশিরভাগই ছিল এই পীর নেতৃত্বাধীন মুসলিম বসতি। অর্থাৎ ব্যাপারটা একটু বুঝতে হবে, ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক শক্তিশালী পীরদের আবাস ছিল, কিন্তু সেই পীরেরা তার মুরিদদেরকে বা অনুসারীদেরকে বা যাদেরকে তারা কনভার্ট করতে চায় তাদেরকে শুধু তত্ত্বগত প্রণোদনায় দিতেন, আধ্যাত্মিক প্রণোদনায় দিতেন, দুঃখ কষ্টে পাশে থাকতেন। কিন্তু বাংলা অঞ্চলে এটার ব্যতিক্রমটা যেটা হয়েছে যে নদীগুলোর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে যে জঙ্গল এলাকা তৈরি হয় সেইখানে দেখা যায় বাংলাদেশেরই উপরের অঞ্চলের অর্থাৎ উত্তরবঙ্গের বা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার মানুষদের যাদের ভিটে মাটি নদীতে বিলীন হয়ে যায় তারা এইখানে এসে বসতি স্থাপন করতে চায়। এই বসতি স্থাপন করাটা সহজ ছিল না, তাদেরকে এই বসতি স্থাপন করার জন্য পীরদের সাহায্য নিতে হয়েছিল। পীররা তাদেরকে জঙ্গল পরিষ্কার করা, কৃষিকাজে জড়িত করা, বিভিন্ন কাজে যুক্ত করেন, যেটাকে ইটন বলছেন এন্টারপ্রেনার পীর। অর্থাৎ তারা শুধু তাদেরকে আধ্যাত্মিকতা, পরলৌকিকতা, কিভাবে নামাজ পড়বে সেটাই শিখায় নাই, তাদেরকে জীবন কিভাবে যাপন করতে হবে এই সব কিছু শিখাইছে। এর কারণে এই সবগুলো মানুষ পীরের প্রতি আকৃষ্ট হয়ে তারা কনভার্ট হয়ে গেছে। এবং অসীম রায়ের কাছ থেকে আমরা যেটা দেখলাম যে এই প্রত্যেকটা পীরে তাদের এখানে যে স্থানিক টোটেম বা স্থানিক দেবতারা ছিল তাদেরকে কোনোভাবে রিপ্লেস করতেছে। ফলে তাদেরকে এটাও মনে হয় না যে তারা পুরাতন ধর্মকে ছেড়ে আসতেছে। এর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ নোট যুক্ত করেন আকবর আলী খান। তিনি দেন রৈখিক গ্রাম তত্ত্ব। ডক্টর আকবর আলী খান মূলত এই দুইজনের তত্ত্বটাকে একসাথে করে দেখালেন। তিনি তুলে ধরলেন বাংলার গ্রামের গঠনশৈলী। আমরা জানি ভারতের বেশিরভাগ গ্রামই হচ্ছে কেন্দ্রমুখী, একটা পুকুর বা মন্দিরকে ঘিরে ঘরগুলো পুঞ্জীভূত থাকে, সেখানে সমাজপতি বা পঞ্চায়েত নিয়ন্ত্রণ করে গ্রামগুলোকে। ধর্ম বা সমাজ বদলের চিন্তা সেখানে অসম্ভব। কিন্তু বাংলার গ্রাম ছিল ভিন্ন, নদী বা খালের পাড়ে গড়ে ওঠা রৈখিক বা লম্বাটে গ্রাম। এখানে ঘরগুলো ছাড়া ছাড়া, পাড়াগুলো আলগা, সামাজিক নিয়ন্ত্রণ ছিল অনেক বেশি শিথিল। এই শিথিলতাই ছিল ইসলাম প্রচারের জন্য আশীর্বাদ। আমি একটু সহজে বুঝাই বিষয়টা। ধরেন ভারতের বিভিন্ন অঞ্চল, আপনারা যারা হিন্দি সিনেমা দেখেন তারা দেখবেন যে একটা বড়
পুকুরকে ঘিরে বা একটা বড় মন্দিরকে ঘিরে আশেপাশে গ্রামগুলো হয়, অর্থাৎ একটা কেন্দ্রকে ঘিরে বৃত্তের মতো গ্রামটা হয়। এই ধরনের বৃত্ত কেন্দ্রিক গ্রামগুলোতে কেন্দ্রের সাথে বৃত্তের যোগাযোগগুলো থাকে খুবই শক্ত, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের দেখা হয়। সাধারণত একটা জলাধারকে কেন্দ্র করেই, যেহেতু বেশিরভাগ জায়গাতেই মিষ্টি পানি পাওয়া যায় না, ওই জলাধারকে কেন্দ্র করেই বসতিগুলো স্থাপন হয়। সেই কারণে দেখা যায় যে ওই জলাধারের উপরে নির্ভরশীল জনগণই সেটার আশেপাশে থাকে। এই কারণে সেখানে একটা স্থায়ী নেতৃত্বের প্রতিষ্ঠা হয়। কিন্তু বাংলা অঞ্চলে আসলে আমরা দেখবো যে এখানে প্রচুর নদী আছে, 700-র উপরে নদী। এখানকার গ্রামগুলো হয় সরল রৈখিক। একটা নদীর পাশে, যেহেতু নদী মিঠা পানির উৎস, তার পাশে লম্বাটে কিছু বাড়ি, তারপর একটু স্পেস, আবার কিছু বাড়ি, এইভাবে এক একটা গ্রাম হয়। এইখানে প্রত্যেকটা বাড়ির সাথে প্রত্যেকটা বাড়ির যোগাযোগ কিন্তু সরাসরি থাকে না। এটার কারণে আমরা যেটা দেখতে পাই যে ধরেন একটা পীর আসছে, যে ভারত অঞ্চলে একজন পীর যদি আসে এবং কোনো একজন সাধারণ মানুষ একটা গ্রাম থেকে ওই পীরের কাছ থেকে শিক্ষা নিয়ে তার গ্রামে গিয়ে প্র্যাকটিস করতে চায়, সেই কেন্দ্রমুখী বা গ্রামে তার পক্ষে এটা খুবই কঠিন। কারণ তার যে পঞ্চায়েত প্রধান, তার যে ধর্মগুরু, তাকে কোনোভাবেই এই সুযোগ দিবে না, তাকে এই গ্রাম থেকে বের করে দিবে। তাহলে এবং যেহেতু জলাধারের অভাব আছে, ফলে তার পক্ষে নতুন একটা জায়গায় গিয়ে বসতি স্থাপন খুব কঠিন হবে, ফলে তার জন্য কনভার্সনটা প্রায় অসম্ভব। কিন্তু বাংলা অঞ্চলে দেখেন, যেহেতু প্রচুর পরিমাণ নদী এবং নদীর পাশের গ্রাম, কেউ যদি পীরের কাছ থেকে একটা দীক্ষা নিয়ে এসে নিজের ঘরে চর্চা করে, আশেপাশের মানুষ হয়তো সেটা জানতেও পারতেছে না। আবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে কেন্দ্রমুখী গ্রামগুলোতে দেখা যায় যে পঞ্চায়েত প্রধান শেষ পুরা গ্রামটার নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমাদের এখানে লম্বাটে গ্রামগুলোতে 3-4টা ঘর, আবার একটু স্পেস, আবার 3-4টা ঘর। এই 3-4টা ঘরের যে মূল প্রধান, ধরেন একজন পিতা বা একজন দাদা, সে কিন্তু তার যে চর্চাটা সে তার এই ছোট ক্লাস্টারটার ভিতরে করতে পারে। পুরো গ্রাম এটার সাথে জড়িত না হলেও সে কিন্তু ধীরে ধীরে কনভার্ট হয়ে যেতে পারে। এই উপযোগিতাটা শুধুমাত্র বাংলা অঞ্চলেই সম্ভব, অন্য বেশিরভাগ জায়গায় এটা সম্ভব না। তো আমরা যেটা দেখলাম যে একজন ব্যক্তি বা একটা পরিবার সহজেই নতুন কোনো বিশ্বাস নিয়ে এই পদ্ধতিতে চর্চা করতে পারতো, গোটা গ্রামের কড়া নজরদারি তার উপর থাকতো না। যদি তাকে সমাজচ্যুতও করা হতো, সে অসহায় হতো না, কারণ লম্বা নদী, উর্বর প্রকৃতি, সে সামান্য দূরে গিয়ে আবার ঘর বাঁধতে পারতো এবং পানির অভাবটা তার হইতো না। মিঠা পানিকে কেন্দ্র করে যেহেতু গ্রামগুলো গড়ে ওঠে এবং যেহেতু বাংলা অঞ্চল খাদ্যের জন্য খুবই উর্বর ছিল, সুতরাং সে অন্তত খাদ্যের অভাবে মৃত্যু সম্ভাবনা হইতো না। এই স্বাধীন পরিবেশই পীরদেরকে বিচরণের আদর্শ ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। বর্ণ প্রথায় কোণঠাসা মানুষ এখানে সহজেই বর্ণহীন নতুন সমাজে সম্মান খুঁজে পাইতে থাকে। পীরের খানকাগুলো হয়ে উঠছিল মুক্তির আশ্রয়। এখানে আরেকটু বুঝে নেওয়া দরকার যে আমাদের এই সময় যেহেতু এই যে পীরের আখড়া বা খানকা কেন্দ্রিক আলাপগুলা আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে, যে এই যে আখড়াগুলা থাকবে কি থাকবে না, এটা ভেঙে ফেলবো কিনা, এটা থাকবে কিনা, আমাদেরকে একটু বুনিয়াদীভাবে বুঝে নেওয়া দরকার যে পীরদের খানকাগুলো কিভাবে গড়ে ওঠে। আপনারা দেখবেন একটা বড় খানকার উপরে একটা পতাকা উঠতে থাকে, এইটাও কিন্তু একটা চিহ্ন। এখানে পতাকা উড়ে বা আলো জ্বালানো হয়। অনেক দূর দূরান্ত থেকে মুসাফিররা বা যে কোনো আশ্রয়হীন সে বুঝতে পারে যে ওখানে একটা খানকা আছে, একটা দরগা আছে, সেইখানে গিয়ে কিন্তু সে তার খাদ্যের সংস্থান, বাসস্থান, কিছু সময়ের জন্য সে নিরাপত্তা লাভ করতে পারে। তাইলে এই যে আমরা যে সময়টার কথা বলতেছি, হাজারের পরে 1200 শতক, 1300, 1400 শতকে দূর দূরান্ত থেকে মানুষেরা এই খানকাগুলোকে কেন্দ্র করেই কিন্তু তারা চলাচল করত। ফলে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কি এই জায়গাগুলো কিন্তু এখানকার সব ধরনের মানুষের জন্য একটা মুক্তির আশ্রয় হিসেবে গড়ে উঠছিল। এবং এই কারণেই বাংলাদেশের বহু পীরের দরগায় বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই তিনটি মূল তত্ত্বের সাথে আরও কিছু স্রোত আছে, যেমন উপকূলীয় বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরব বণিকেরা শত বছর ধরে চট্টগ্রামে যাতায়াত করতেন, তাদের মাধ্যমে ইসলামের সাথে বাংলার এক ধরনের একটা যোগাযোগ তৈরি হয়। মুঘল আমলে রাজস্ব নীতির একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, কারণ পূর্ব বাংলার নতুন জমিতে করের হার ছিল অনেক কম। পীররা করমুক্ত জমিতে মানুষকে আকর্ষণ করতে পারতেন, এই প্রক্রিয়া আরও গতিশীল হয়। এছাড়া বাংলার শাস্ত্রীয় ভাষার চেয়ে দোভাষী পুঁথি সাহিত্য অনেকটা জনপ্রিয় ছিল। গাজী কালু চম্পাবতীর মতো পালা গানগুলো পীরদের অলৌকিক কাহিনীকে মানুষের মনে গভীরভাবে গেঁথে দিয়েছিল। তাহলে এখন প্রশ্ন আসে, বাংলার বুকে ইসলামের সাফল্যের রহস্য কি? এর উত্তর কোনো এক শব্দে দেওয়া যাবে না। এটা ছিল বহু ধারার একটা মিলিত মোহনা। এখানে ছিল পীরদের ভূমিকা, পীররা ছিলেন আধ্যাত্মিক নেতা, লৌকিক ত্রাণকর্তা এবং অর্থনৈতিক সংগঠক। নতুন জেগে ওঠা উর্বর জমি দিয়েছিল খাদ্য আর জীবনের নিরাপত্তা।
রৈখিক গ্রামের শিথিল সমাজ কাঠামো দিয়েছিল বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতা, অনুকূল রাজস্ব নীতি আর লোক সংস্কৃতি দিয়েছিল ইসলামের সমন্বয়ের মজবুত ভিত্তি। সুতরাং বাংলা ইসলামের প্রসার তরবারির ঝনঝনানিতে হয়নি, এর শিকড় গেঁথে আছে পলিমাটির গভীরে, কৃষকের স্বপ্নে আর পীরের অলৌকিক গল্পে। 1872 সালের আদমশুমারি ছিল সেই 500 বছর ধরে চলা নীরব বিপ্লবেরই পরিসংখ্যানগত প্রতিচ্ছবি, যার কালি তলোয়ারের রক্তে নয়, লেখা হয়েছিল বাংলার পলিমাটি আর পদ্মার জলে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।